সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল ট্যাক্স ভিডি স্কুলে আপনাদের স্বাগতম। সম্মানিত সুধী, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আশা রাখি আপনারা সবসময় যাতে ভালো থাকেন এবং আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার ভিডিও আপনারা নিয়মিত দেখুন। কারণ আপনারা যারা আমার ভিডিও দেখছেন, এই ভিডিওতে আমি নিয়মিত যেই আপনাদের যারা আইটিপি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে আইটিপি পরীক্ষার যারা প্রিপারেশনে ভাইবার প্রিপারেশন নিচ্ছেন, আইটিপি পরীক্ষার রিটেন থেকে ভাইবা পর্যন্ত আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য বিভিন্ন ধারাবাহিকভাবে ক্লাস করে যাচ্ছি, যাতে আপনারা উপকৃত হন। তো শুধু আমি ভাইবা পরীক্ষার জন্য আপনাদেরকে বিগত কয়েকটি ক্লাস নিয়েছি বা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। কি কি বিষয় ভাইবা পরীক্ষা থাকবে আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি। মাঝখানে একটু বিরতি দিয়েছি। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন বা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, তারা আমাকে কমেন্টসে বারবার আরও ক্লাস দেওয়ার জন্য বলছেন, কিন্তু আমি একটু বিরতি দিয়েছি। কারণ হচ্ছে আমাদের এই বছরে যে বাজেটে যে পরিবর্তনগুলো আসবে, ফাইন্যান্স অ্যাক্টে যে পরিবর্তনগুলো আসবে, সেই পরিবর্তনগুলোর জন্য আমি অপেক্ষা করেছি। তো গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে নতুন বাজেট হয়েছে এবং বাজেটে এবছর আমাদের যে পরিবর্তনগুলো ট্যাক্সে হবে, কী চেঞ্জ, সেই চেঞ্জগুলো আমরা অলরেডি পেয়েছি। তো শুধু আর কথা বাড়াবো না, আজকের যে বিষয় আলোচনা সেটা হলো যে এই নতুন বছরে আমাদের কি পরিবর্তন হয়েছে ট্যাক্সের, সেটা আমি ধারাবাহিকভাবে বলে যাব। আজকে আমি কিছু বিষয় বলবো এবং পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা করব। আপনারা যারা আইটিপি পরীক্ষার ভাইবার জন্য প্রিপারেশন নেবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগে যে স্ল্যাব ছিল সেই স্ল্যাব থেকে কিছুটা পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনই কি ভাইবা বোর্ডে আপনাদেরকে এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানতে চাবে। তো আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন, কারণ এই পরিবর্তনগুলো শুধু যারা আইটিপি পরীক্ষা দিবেন তাদের জন্য না, আপনারা যারা নিয়মিত আইটিপি পরীক্ষার্থী ছাড়া আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন বা আমার ভিডিও দেখছেন, বিশেষ করে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করবেন বা রিটার্ন দাখিল করেন, তারা এই পরিবর্তনগুলোর সাথে অবশ্যই জানা দরকার। আপনি আপনার রিটার্ন নিজে দাখিল করুন বা না করুন, কিন্তু কি বিষয় রয়েছে বা কত রয়েছে, মিনিমাম যে বিষয়গুলো জানা দরকার আপনাদেরকে, সেই বিষয়গুলো আমি তুলে ধরছি। কারণ আপনি নিজে একজন করদাতা হিসাবে আপনাকে কিছু বিষয় ক্লিয়ার ধারণা থাকতে হবে। আর এবছর দু একটি বিষয়ে কিছু পরিবর্তন এসেছে, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই পরিবর্তনগুলো আপনাদের সবাই যারা ভিডিও দেখবেন, এই বিষয়গুলোর সাথে আপনাদেরকে থাকতে হবে বা জানতে হবে এই বিষয়গুলো। তো শুধু আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনি দেখার সাথে সাথে অন্যকে দেখার সুযোগ করে দেন। আমাদের এই ট্যাক্স ভিডি স্কুল থেকে আমরা ট্যাক্স ভ্যাটের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আলোচনা করব। আমরা আরও বলে নিচ্ছি, আমরা আইটিপি পরীক্ষার যে প্রিপারেশন সেটি তো আলোচনা করছি। এছাড়া আমরা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার জন্য আমরা পরীক্ষার উপযোগী যে প্রশ্ন হবে সে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো আপনারা যারা আইটিপি পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনার ভ্যাটের সাথে যুক্ত হয়ে ভ্যাটের পরীক্ষাগুলো দেন। কারণ একজন কনসালটেন্ট যদি আপনার ট্যাক্স ভ্যাট বিষয়ে ধারণা থাকে, তাহলে আপনাকে আপনার কনসালটেন্সি পেশায় আপনি অনেকটা এগিয়ে যাবেন। আর এই কনসালটেন্সি পেশার সাথে আপনাকে যুক্ত হওয়ার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি দরকার, সেটি হলো যে আইন কানুনগুলো ভালো করে জানা। কোন বছর কি আইন পরিবর্তন হচ্ছে, কি এসআরও পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তার সাথে প্র্যাকটিস তো রয়েছেই। তো প্র্যাকটিসের সাথে সাথে যদি আপনি আইন কানুনগুলো ভালো করে না জানেন, তাহলে কি আপনি ভালো কনসালটেন্ট বা ভালো প্র্যাকটিশনার হতে পারবেন না। শুধু আমি আর কথা বাড়াবো না, আমি এখন আমাদের এই বছর বাজেটে যে পরিবর্তনগুলো ট্যাক্সে এসেছে আমি সেখানে সরাসরি চলে যাচ্ছি। শুধু আমরা বোর্ডে লক্ষ্য করি, আমরা দেখছি আয়বর্ষ 2024-25 আর করবর্ষ 2025-26। এর জন্য এই আয়কর আইনে যে পরিবর্তনগুলো এনেছেন, সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা আজ কথা বলবো। প্রথমেই আমরা আমাদের যে
করের যে ধাপগুলো, আমরা সেই ধাপগুলো জেনে নিই। আগের বছর কি ছিল সেটা পার্থক্য করলে আপনাদের মাথায় রাখাটা কঠিন হবে, এজন্য আমি পার্থক্য করছি না। এই বছর কি হবে সেটাই আপনারা জানেন। তাহলে যারা রিটার্ন দাখিল করবেন এবং যারা আইটিবি পরীক্ষায় ভাইভা দিবেন, তারা বিষয়গুলোর জন্য আপনাদের জন্য বলতে সুবিধা হবে। কারণ ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করা হবে যে 25-26-এ করবর্ষ 25-26-এর যে আয়কর আইনের যে আয়করের ক্ষেত্রে যে স্ল্যাবগুলা বা সর্ব কত কত টাকা থেকে করমুক্ত শুরু হয়েছে এবং কতগুলা যে ধাপ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন করবে, যখন সে প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য আমি আপনাদেরকে খুব সহজভাবে মনে রাখার জন্য এবছরেরটা নিয়ে আলোচনা করছি, যাতে আপনাদের সে বিষয়টি মনে রাখেন বা মনে থাকে। তো আমি যাচ্ছি। প্রথম হলো যে কর ধাপ, কর ধাপ, তারপরে কর হার। কর হার প্রথমেই 3,75,000 টাকা পর্যন্ত কি কর হার শূন্য। তাহলে কারো ইনকাম 3,75,000 টাকা নিচ পর্যন্ত বা 75,000 টাকা পর্যন্ত কি কর হার শূন্য থাকবে। তারপর পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত, পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত কত 10%। এরপর এর পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত, এর পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত 15%। তার পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত 20%। পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত, পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত 25%। আর অবশিষ্ট টাকার উপর, অবশিষ্ট টাকার উপর কত 30%। 30%। শুধু আপনারা যারা বোর্ডে দেখছেন, আমি আপনাদের উদ্দেশ্যে আবার বলছি, কারো কর হার 3,75,000 টাকা পর্যন্ত যদি থাকে, যাদের কারো করের পরিমাণ যদি 3 লাখ, করের পরিমাণ না, কারো ইনকামের পরিমাণ যদি 3,75,000 টাকা থাকে, তাহলে তার কি কর হার শূন্য। 3,75,000-এর পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত তার কর হার 10% হবে। অর্থাৎ 3,75,000 বাদ দেওয়ার পর কারো যদি ইনকাম 3,75,000 আর হলো 3 লাখ, মোট 6,75,000 হয়, তাহলে 6,75,000 থেকে 3,75,000 বাদ দিয়ে আর যে 3 লাখ টাকা থাকবে সেই 3 লাখ টাকার উপর 10% ট্যাক্স আসবে, মানে 10% সে 3 লাখ টাকার উপর। এর পরবর্তী 5 লাখ টাকার উপর, এর পরবর্তী 5 লাখ না, এর পরবর্তী 4 লাখ টাকার উপর 15%, এবং এর পরবর্তী 5 লাখ টাকার উপর 20%, এবং পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত 25 মানে 25%। আর অবশিষ্ট যা থাকবে তার উপর কত 30%। এটি নতুন আমাদের যেই বাজেট ঘোষণা করা হয়েছে সেই প্রাক বাজেটে ফাইন্যান্স অ্যাক্টে এই পরিবর্তনটি এসেছে। এই পরিবর্তনটি সবার জানা উচিত, যারা নর্মালি ট্যাক্স রিটার্ন করবেন, নিজেদের রিটার্ন রয়েছে এবং যারা পরীক্ষা দিবেন, তাদের সবার ক্ষেত্রে এই স্ল্যাবটি জানা দরকার। এ তো গেল স্ল্যাব। এবার এর সাথে আরও যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, আমি সেই বিষয়গুলো আপনাদেরকে আরেকটু স্পষ্ট করে দিচ্ছি। এই স্ল্যাব ছাড়াও আর যা রয়েছে তা হলো আমরা যে 3,75,000 বলেছি সেটা হলো সবার জন্য, সকলের জন্য, কি সকলের জন্য। কিন্তু এর মধ্যে যে ব্যতিক্রম রয়েছে
এই 3,75,000-এর মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম বলতে কি, আমরা সেই ব্যতিক্রমগুলো আলোচনা করব। সবার জন্য 3.5 লাখ, কিন্তু এর মধ্যে যে ব্যতিক্রমগুলা আমরা এখন আলোচনা করব তাদের জন্য কিন্তু 3.5 লাখ টাকা নয়। ওই ব্যতিক্রমের মধ্যে যারা পড়বেন তারা এই স্ল্যাব ব্যবহার করার দরকার নাই। তাদের কর হার বা তাদের যে ইনকামের মিনিমাম যে ইনকাম, সেটার যে পরিবর্তনটা সেটা আমরা এখন জেনে নিব। সেটা হলো যে যদি মহিলা করদাতা হয়, 1 নম্বরে মহিলা করদাতা। মহিলা করদাতা হলে তার করমুক্ত আয়ের সীমা হবে কত? করমুক্ত আয়ের সীমা হচ্ছে 4,25,000, 4,25,000 টাকা। তাহলে যদি কোনো মহিলা করদাতা হয় তাহলে আমরা তার জন্য কি 3,75,000 টাকা করমুক্ত সীমা, সেটা আমরা ব্যবহার করব না। মহিলা করদাতা হলে তার জন্য ব্যবহার করব কত? 4,25,000। এটা কি এই বছরের জন্য। আমরা এই বছর যদি কোনো মহিলা করদাতা রিটার্ন দাখিল করেন তাহলে তার আয় পরিগণনা করার ক্ষেত্রে, তার করমুক্ত আয়ের সীমা পরিগণনা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কত বের করব? 4,25,000 টাকা গেল এটা। এরপরে 2 নম্বর হচ্ছে দুই নম্বর 65 বছর বা তদূর্ধ্ব করদাতা। এখানে শুধু মহিলা নয়, 65 বছরের উপরে মহিলা পুরুষ সবার জন্য। তাহলে আমরা এখন বুঝলাম কি 3,75,000 হলো কি পুরুষ করদাতাদের জন্য। কি পুরুষ করদাতা সেটা কত? 65 নিচে যারা আছে, 65 বছরের নিচে যে সকল পুরুষ করদাতা রয়েছে তাদের জন্য কি 3,75,000 টাকা। আর মহিলাদের জন্য একটু আগে বললাম কি 4,25,000 টাকা। আর 65 বছর বা তদূর্ধ্ব করদাতা, এক্ষেত্রে কি মহিলা পুরুষ সকলেই, মহিলা বা পুরুষ। তবে মহিলাদের জন্য পূর্ব থেকে কি 4,25,000 রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 65 বছরের তদূর্ধ্ব করদাতা, এখানে মহিলা আলাদা করার দরকার নেই, এটা কি পুরুষই বোঝাচ্ছে। কারণ কি মহিলাদের জন্য আগেই বলা আছে 4,25,000। 65 বছর বা তদূর্ধ্ব করদাতা পুরুষ এর ক্ষেত্রে, যদিও পুরুষ কথাটি আমি নিজে বলছি, কারণ কেন বলছি, মহিলাদের জন্য তো আলাদাই 4,25,000 রয়েছে। আর 65 বছর বা তদূর্ধ্ব করদাতা পুরুষের ক্ষেত্রেও কি 4,25,000 টাকা, 4,25,000 টাকা করমুক্ত সীমা, করমুক্ত আয়কর মুক্ত সীমা আর কি, আয়কর মুক্ত সীমা। তাহলে আমরা জিনিসটাকে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম হলো যে 65 বছরের নিচে যে সকল পুরুষ করদাতা রয়েছেন তাদের করমুক্ত আয়ের সীমা হলো কত? 3,75,000। আর সকল মহিলা করদাতাদের জন্য হলো কত? 4,25,000। আর 65 বছরের উপরে, 65 বছর বা তদূর্ধ্ব যে করদাতা থাকবে তাদের হলো কত? 4,25,000 টাকা। এই তিনটা। এবার আমি 4 নম্বরে যাচ্ছি। তৃতীয় লিঙ্গ করদাতা, করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা, করমুক্ত আয়ের সীমা, করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা, 5 লক্ষ টাকা। শুধু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন তারা অনেকেই কি বিভিন্ন পেশায় আসছেন এবং তারা বিভিন্ন পুরুষ মহিলা উভয় কি
বিভিন্ন কর্মক্ষেত্রে অবদান রাখছেন, তাদের কাজের পরিধি এবং তাদেরকে কর্মক্ষেত্রে নিয়ে আসার জন্য বর্তমান বাজেটে বা এই ফিনান্সিয়াল অ্যাক্টের যে আমাদের যে গ্যাজেটে সেখানে তৃতীয় লিঙ্গের জন্য তারা যাতে কর প্রদানে উৎসাহী হয় বা তাদেরকে করমুক্ত আয়করের আওতায় তাদেরকে সহজ করার জন্য তাদের করমুক্ত আয়ের সীমা রাখা হয়েছে কত? 5 লাখ টাকা। 5 লাখ টাকা। এরপরে পাঁচ নম্বর হলো প্রতিবন্ধী। প্রতিবন্ধী প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। আমাদের সমাজে যারা প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি রয়েছে, আমাদের সমাজে অনেক প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তির আয় রয়েছে বা তাদের আয়ের খাত রয়েছে বা তারা বিভিন্নভাবে আয় করছেন। তাদের এই আয়ের জন্য তারা ব্যবসা করে বা বিভিন্নভাবে কিন্তু তাদের আয় আসছে। তাদের এই আয়ের জন্য করমুক্ত আয়ের সীমা রাখা হয়েছে বা তারা যেহেতু আয় করবেন সেক্ষেত্রে তার আয়ের জন্য কি তারা রিটার্ন সাবমিট করবেন। রিটার্ন দাখিলের করার ক্ষেত্রে তাদের করমুক্ত সীমা রাখা হয়েছে কত? 5 লাখ টাকা। সম্মানিত সুধী, আপনারা যারা আইটিপি পরীক্ষার ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা এই ভিডিওটি দেখবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কারণ আপনারা যখন ভাইবা বোর্ডে যাবেন তখন কিন্তু স্পেসিফিক এই বিষয়গুলো কি আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, কারণ এই বিষয়গুলো এই কমন বিষয়। আমি বারবার বলছি যে ভাইবা বোর্ডে কিন্তু অনেক কমন এবং সহজ প্রশ্ন আসবে। আপনাকে আকস্মিকভাবে এমন প্রশ্ন করা হবে যেটি আপনি পড়েছেন কিন্তু আপনি হয়তো মনোযোগ সহকারে পড়েন নাই। যেমন একসাথে একটা লাইন রয়েছে কি তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি। আপনাকে যদি আলাদা করে জিজ্ঞাসা করা হয় যে তৃতীয় লিঙ্গের জন্য করমুক্ত আয়ের সীমা কত, আপনাকে সেখানে এবছর কত করা হয়েছে, তখন আপনাকে বলতে হবে কত? 5 লাখ টাকা। তারপরে প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তির জন্য কত রাখা হয়েছে, আপনাকে বলতে হবে কত? 5 লাখ টাকা। জন্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি পরবর্তীতে যাচ্ছি। গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা হলো 5,25,000 টাকা। 5,25,000 টাকা। তাহলে গ্যাজেটভুক্ত যে সকল মুক্তিযোদ্ধা রয়েছে যারা 1971 সালে আমাদের এই দেশ স্বাধীনতার জন্য ভূমিকা রেখেছেন এবং তাদের এই ভূমিকার জন্য তাদের সম্মানার্থে এবং তাদের যে আয় থাকবে সে আয়ের করমুক্ত সীমা করে রাখা হয়েছে কত? এবার করা হয়েছে কত নতুন করে? 5,25,000 টাকা। এবার আমরা 7 নম্বরে যাব। শুধু 1971 সালে যে মুক্তিযুদ্ধ যে আমাদের স্বাধীনতার জন্য যে মুক্তিযুদ্ধের যে ভূমিকা রয়েছে, আমরা এই নতুন বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানেও আমরা তাদের সম্মানার্থেও কি বর্তমান এই বাজেটে বা এই ফিনান্সিয়াল অ্যাক্টে তাদের জন্য আলাদা করে মুক্তিযোদ্ধাদের সাথে, যদিও মুক্তিযোদ্ধাদের সাথে তাদের তুলনা করা হচ্ছে না, বেসিক্যালি তাদের সম্মানার্থে কি করা হয়েছে, তাদেরকেও তাদের করমুক্ত, এটা হলো কি গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানে গ্যাজেটেড যে কেউ বললে হবে না, গ্যাজেটভুক্ত, এখানেও গ্যাজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থানে যারা তাদের আয়ের করমুক্ত সীমা, আয়ের করমুক্ত
সীমা কত? 5,25,000 টাকা। 5,25,000 টাকা। এটা গেল এটা। এবার আর যে বিষয়গুলো রয়েছে সেটি হলো কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা যে আইনানুগ অভিভাবক প্রত্যেক সন্তানের পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা থাকবে কত? 50,000 টাকা। এটা হলো কি প্রতিবন্ধী সন্তানের পিতামাতা প্রত্যেক সন্তানের জন্য কি? প্রত্যেক সন্তানের জন্য করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা অধিক হবে। করমুক্ত সীমা 50,000 টাকা অধিক হবে। আমি এটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলছি, অধিক হবে। এই কথার মানে হচ্ছে কি, আগে আমি এই পয়েন্টটা বলছি। যদি কোনো সংসারে প্রতিবন্ধী সন্তান থাকে, তাহলে সেই প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা তার যে আইনানুগ অভিভাবক থাকবে। এখন এখানে কথা হচ্ছে যে আপনাকে প্রতিবন্ধী সন্তান যে আছে তার জন্য কি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ট্যাক্স অফিসকে সেটা কি প্রোভাইড করতে হবে। এটা হলো ফার্স্ট। আর এমনি কেউ আসলে কারো সন্তানকে প্রতিবন্ধী করবে না, এটা আমি বলছি না। বেসিক্যালি আমি আইনের কথাগুলো বললাম আর কি, যে কোনো পিতামাতা বা অভিভাবক যদি সে তার প্রতিবন্ধী সন্তানের জন্য সে যে সুবিধা পাবে, সেই সুবিধার জন্য তাকে যে ডকুমেন্ট লাগবে সেটা হলো কি ওই মন্ত্রণালয়ের কি একটি ডকুমেন্টস বা মন্ত্রণালয় থেকে সেই নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি কোনো প্রতিবন্ধী সন্তানের পিতামাতা বা আইনানুগ অভিভাবক সে কি করবে, তার যে স্ল্যাব থাকবে সেই তার স্ল্যাব থেকে আরো 50,000 টাকা অধিক হবে। যেমন যদি আমরা জানি পুরুষ করদাতা, যদি এখানে তার পিতা এই সুবিধা নিতে চায়, এখানে পিতা বা মাতা থেকে যে কোনো একজন নিতে পারবে। যদি পিতা নিতে চায় তাহলে কত? যদি পিতার বয়স 65 বছরের কম থাকে তাহলে 3,75,000 সাথে কত? 3,75,000 যোগ 50 এটা হবে। আর যদি তার মা নিতে চায় তাহলে কত? 4,25,000 যোগ 50 এভাবে হবে। এই টোটাল এইটার সাথে 50,000 টাকার অধিক হয়ে তার কি করমুক্ত আয় সীমা হবে। তবে উভয় করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করবেন। এবার আসি গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে। মোটামুটি আমরা তাহলে আমাদের করে স্ল্যাব এবং পুরুষ মহিলাদের ক্ষেত্রে কেমন হবে, কি পরিবর্তন আসছে আপনারা সবাই বুঝতে পারছেন। এবং ভিডিওর প্রথম থেকে আমি আলাদা আলাদা করে বলছি যে আমাদের স্ল্যাব কত? 3,75,000। সেটা হলো কি পুরুষ করদাতাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে হলো কত? 4,25,000। তারপরে 65 বছরের উপরে যারা থাকবে তাদের জন্য কত? 4,25,000। তারপরে হচ্ছে যে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, গ্যাজেটেড মুক্তিযোদ্ধা, তাদের জন্য হলো 5,25,000। তারপরে জুলাই গণ অভ্যুত্থানে যারা রয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন গ্যাজেটেড, তাদের জন্য কত? 5,25,000। তারপরে তৃতীয় লিঙ্গের যারা, তাদের জন্য 5,00,000। আর হলো প্রতিবন্ধী যারা, তাদের জন্য 5,00,000। এই বেসিক বিষয়গুলো এটাই। এরপরে আরেকটি বিষয় হলো যে যদি প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে সেই পিতামাতা কি তাদের যে স্ল্যাব থাকবে সেই স্ল্যাব থেকে 50,000 টাকা অধিক হবে। বেসিক জিনিসটা ট্যাক্সের জন্য এই জিনিসটা আপনাদের জানা দরকার এবং এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হলো
মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ ৫,০০০ টাকা। মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ কত? ৫,০০০ টাকা। আচ্ছা, আমি এখানে যাচ্ছি, যাওয়ার আগে আমি এই ৫,০০০ টাকার আপনাদেরকে একটু বুঝাচ্ছি। এটার মধ্যে অনেকে অনেক রকম প্রশ্ন করবেন, কারণ লাইভ করলে হয়তো আপনারা প্রশ্ন করতে পারতেন। যেহেতু আমি ভিডিও করছি, আপনারা কমেন্টসে আমার উত্তর দেওয়ার পরে যদি কোনো বিষয় থাকে জানাবেন, কিন্তু আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। মোট আয়ের করমুক্ত সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ হবে ৫,০০০ টাকা। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি একজন পুরুষ লোকের মিনিমাম হলো কত? ৩,৭৫,০০০ টাকা। তাহলে ওই পুরুষ লোকের যদি ইনকাম থাকে করমুক্ত সীমার ইনকাম হয় ৬,৭৫,০০০ টাকা। কত? ৬,৭৫,০০০ টাকা। ৬,৭৫,০০০ টাকা। তাহলে কি হলো? তার বাদ যাবে কত? ৩,৭৫,০০০ কি? করমুক্ত সীমা। তাহলে আমরা এই করমুক্ত সীমা বাদ দিলে তার থাকবে কত? ৩,০০,০০০ টাকা। তাহলে আছে করমুক্ত সীমার পরে স্ল্যাবটি হলো কত? 10%। তাহলে ৩,০০,০০০ টাকার উপর 10% কত আসবে? এটা না, আরেকটু সহজ করে বলছি। ধরুন মোট করযোগ্য আয় কারো ৪,০০,০০০ টাকা। করযোগ্য আয় কোনো পুরুষ ব্যক্তির করযোগ্য আয় ৪,০০,০০০ টাকা। তাহলে এই ৪,০০,০০০ থেকে করমুক্ত সীমা কত? ৩,৭৫,০০০ টাকা। তাহলে তার থাকতেছে কত? ২৫,০০০ টাকা। এখন আমাদের এর আগে আমরা যে স্ল্যাবটি পড়েছি সেক্ষেত্রে কি বলা আছে? যে করমুক্ত সীমার ৩,৭৫,০০০ পরে পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত 10%। তাহলে এই পুরুষ ব্যক্তির ৪,০০,০০০ থেকে ৩,৭৫,০০০ দেওয়ার পরে কত আছে? ২৫,০০০ টাকা। তাহলে এই ২৫,০০০ টাকার উপর 10% হলে কত আসে? ২৫০০ টাকা। কত আসে? ২৫০০ টাকা। তাহলে এখন আমরা কি করব? এখানে আমাদের উপরে যা বললো কি, মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ ৫,০০০ টাকা। আর আগের যে আমরা স্ল্যাবটি পড়েছি সেখানে কি বলছে? যে আপনার ৩,৭৫,০০০ বাদ দেওয়ার পরে আপনার পরবর্তী স্ল্যাব ৩,০০,০০০ টাকার উপর 10%। তাহলে আমাদের তো 10% আসে কত? ২৫০০ টাকা। আমরা কি তাহলে কর কি ২৫০০ টাকা দিব নাকি ৫,০০০ টাকা হবে? এটা আপনাদের একটা মেজর প্রশ্ন। এক্ষেত্রে অনেকেই কি করবেন সেক্ষেত্রে বুঝতে পারতেছেন না, বা উত্তরটি কি হবে সেটা হবে না। আমি আপনাদেরকে বলছি, সেটা হলো এটা একটা স্ল্যাব দিয়ে দিয়েছে, কিন্তু স্ল্যাব দেওয়ার পরেও মেনশন করে দেওয়া আছে, যে স্পষ্ট করে লেখা আছে যে আপনার যদি ২৫০০ টাকা হয় বা ৩,০০০ টাকা, যতই হোক আপনাকে মিনিমাম কর দিতে হবে কত? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকার উপর পর্যন্ত যদি কারো কর ৬,০০০ টাকা হয় সেক্ষেত্রে ৫,০০০ টাকা দেওয়া যাবে না। যদি কারো কর ১,০০০ টাকাও আসে তাহলে তাকে দিতে হবে কত? ৫,০০০ টাকা। যদি কারো কর ২,০০০ টাকা আসে তাকেও দিতে হবে ৫,০০০। ২৫০০ আসলেও ৫,০০০, মানে ৫,০০০-এর নিচ পর্যন্ত যত স্ল্যাব অনুসারে যত পরিমাণে করের পরিমাণ আসুক না কেন, তাকে ন্যূনতম কর দিতে হবে ৫,০০০ টাকা। কিন্তু ৫,০০০ টাকার উপরে যদি কারো ৫,৫০০ আসে তাহলে তখন তাকে দিতে হবে কত? ৫,৫০০ টাকা। আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টি। ন্যূনতম করের পরিমাণ কত? ৫,০০০ টাকা। আর এবছর এই তো গেল এই বিষয়। আমার বিশ্বাস যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এবছর নতুন করে যে জিনিসটি আনা হয়েছে সেটি আমি আপনাদেরকে এখন বলছি।
তাহলে এক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিব যে 5,000-এর নিচে যা থাকবে সেটা দিব কত 5,000, আর 5,000-এর উপরে যা আসবে তখন সেটাই দিতে হবে। মোট কথা ন্যূনতম করের পরিমাণ 5,000 টাকা যদি আয়কর সীমা অতিক্রম করে, করমুক্ত সীমা অতিক্রম করে। এবার এই নতুন বাজেটে আয়করের ক্ষেত্রে যে বিষয়টি আনা হয়েছে সেটি হলো নতুন করদাতা, নতুন করদাতা, নতুন করদাতা গণের ক্ষেত্রে, নতুন করদাতা গণের ক্ষেত্রে ন্যূনতম করের পরিমাণ হবে, নতুন করদাতাগণের ক্ষেত্রে ন্যূনতম করের পরিমাণ হবে কত 1,000 টাকা, 1,000 টাকা। তবে নতুন করদাতাগণের ক্ষেত্রে এরূপ ন্যূনতম করের পরিমাণ হবে 1,000 টাকা। তাহলে দুটি বিষয়, একটা হলো যে আমরা অনেকেই যখন এই বাজেট ঘোষণা করা হয়েছে অনেকেই বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন খবরে দেখেছি বা বিভিন্নভাবে বলেছে, আমাদের বুঝতে হয়তো অনেকেরই আমাকে অনেকেই আসলে আমি এটা কেন বলছি, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এটা নিয়ে জানতে চেয়েছেন, যার কারণে আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করছি। আপনারা মনোযোগ সহকারে আবার বিষয়টি শুনুন। সেটা হলো যে সবাই প্রথম বলেছে কি যে জিরো মানে কি যার জিরো রিটার্ন থাকবে, ইনকাম থাকবে না, তাকেও কি 1,000 টাকা কর দিতে হবে। আসলে কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হলো আপনাকে স্পষ্ট করে আমি বলছি, যার কোনো ইনকাম নাই, যার কোনো ইনকাম নেই তার ক্ষেত্রে কি কোনো কর আয় নাই, তাকে কিন্তু কোনো কর দিতে হবে না। যার কোনো ইনকাম নেই, কোনো জিরো ইনকাম, আয় নাই, আয় বলতে কিছু নেই, যে আয় নেই যার, তার কি 1,000 টাকা কর নেই, বা তাকে যে সবাইকে যে 1,000 টাকা কর দিতে হবে মানে বিষয়টি এমন যে 3 থাকলে 1,000 টাকা কর দিতে হবে তা কিন্তু নয়। এর মধ্যে যে ব্যাখ্যাটি, যে বিষয়টি বুঝার বিষয় সেটা হলো কি যে করমুক্ত সীমা, ধরেন এই করমুক্ত সীমা 3,75,000 টাকা। আমরা একজন পুরুষ ব্যক্তির বিষয়টি নিয়ে যদি আলোচনা করি, 3,75,000 টাকার উপরে যদি 3,76,000 টাকা যায় তাহলে তার কি 1,000 টাকা বৃদ্ধি পেল। তাহলে নিয়ম অনুসারে যে স্ল্যাব অনুসারে 1,000 টাকার উপরে 10% আসে কত 100 টাকা। উনি কিন্তু 100 টাকা কর দিবে না। সেক্ষেত্রে কত দিবে, যদি পুরানো মানে নতুন করদাতা না হয় তাহলে তার কর হবে 5,000 টাকা। আর যদি এই জিনিসটি কোনো নতুন করদাতার ক্ষেত্রে হয় তাহলে সে যদি এই করমুক্ত সীমা অতিক্রম করে 3,76,000 টাকা হয় তাহলে তার কর দিতে হবে কত 1,000 টাকা। আর যদি কারো আয় 3,75,000-এর নিচে থাকে তাহলে তাকে 5,000 টাকাও দিতে হচ্ছে না, 1,000 টাকাও দিতে হচ্ছে না। তাহলে আমাদেরকে পয়েন্টটি কি মানে যে জিনিসটি বুঝতে হবে যে আগে তার কি করমুক্ত আয়ের সীমা লঙ্ঘন করতে হবে, অতিক্রম করতে হবে। যদি করমুক্ত সীমার নিচে থাকে তাহলে তার আয়টা কি করমুক্ত আয়, আর করমুক্ত আয়ের জন্য কোনো টাকা দিতে হচ্ছে না। শুধু আমার কথা আপনারা হয়তো বুঝছেন, আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টসে আবার জানতে চাবেন। এই জায়গায় বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করে বোঝার জন্য আমি এই বিষয়টি বারবার বলছি। তাহলে করমুক্ত আয় 3,75,000, 3,75,000-এর নিচে যদি কারো আয় থাকে তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। যে বিষয়টি নিয়ে আমরা অনেকেই বিভ্রান্ত হয়েছি 1,000 টাকা দেখে, যে 3 থাকলে কি 1,000 টাকা দিতে হবে, আসলে কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টি হলো যে করমুক্ত আয়ের সীমা যদি লঙ্ঘন করে, সেক্ষেত্রে যদি নতুন করদাতা হয় তাহলে তাকে 5,000 টাকা না, তাহলে তাকে 1,000 টাকা দিতে হবে। এটা নতুন করদাতাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে, তারা যাতে এতে আগ্রহ বোধ করে। আর যারা পুরানো করদাতা বা একের অধিক নতুন করদাতা নয় তাদের জন্য হলো 5,000 টাকা। তো শুধু আমি আজকে এ পর্যন্তই আলোচনা করব। আমি আপনাদের এই ভিডিও আপনারা দেখুন, আমি পরে রিসেন্টলি আরেকটি ভিডিও দিব, সেখানে আরও যে পরিবর্তনগুলো এসেছে আমি সেই পরিবর্তনগুলো নিয়ে বলবো। আমরা তাহলে এই ক্লাসটি একটু সামারাইজ করছি,
শেষ করার আগে আমরা সামারিটি বলে দিচ্ছি, আপনাদের যাতে সুবিধা হয়। আমি সামারিটি বলছি, আপনারা আবার একটু রিভিউ করে নেন। সেটা হলো, আমাদের এই নতুন বাজেটে এবছর দ্বারা পহেলা জুলাই 2024 থেকে 30শে জুন 2025 এই আয়বর্ষ, করবর্ষ হলো যে 25-26। এই বছর যারা আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের জন্য এই ফাইন্যান্স অ্যাক্টে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেই পরিবর্তনগুলো আমি বলছি। তাদের করমুক্ত একজন পুরুষ ব্যক্তির 65 বছরের নিচে একজন পুরুষ ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা। তারপর একজন মহিলা করদাতার জন্য হলো 4,25,000 টাকা। 65 বছর বা তার ঊর্ধ্বে পুরুষ করদাতাদের জন্য 4,25,000 টাকা। তৃতীয় লিঙ্গের যে সকল করদাতা রয়েছেন সেক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ের জন্যই কত করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা। তারপর প্রতিবন্ধী ব্যক্তি পুরুষ মহিলা যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা। এরপর হলো গ্যাজেটেড মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, গ্যাজেটেড মুক্তিযোদ্ধা পুরুষ মহিলা সবার জন্যই কত 5,25,000 টাকা। তারপর গ্যাজেটেড জুলাই গণ অভ্যুত্থানে যারা গ্যাজেটেড রয়েছেন সে সকল পুরুষ মহিলা সকলের জন্য কত 5,25,000 টাকা করমুক্ত আয়ের সীমা। এরপর হচ্ছে, যদি কোনো পরিবারে প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে প্রত্যেক সন্তানের জন্য কি পুরুষ করদাতা বাবা মা দুজনই সুবিধা নিতে পারবেন না, বাবা এবং মা থেকে যে কোনো একজন সুবিধা নিতে পারবেন। তারা কত নিতে পারবেন? তাদের যেই সীমা থাকবে, তারা যদি গ্যাজেটেড মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে 5,25,000 পরে আরো 50,000 টাকা বাড়তি সুবিধা নিতে পারবেন। তারা যদি নর্মাল পুরুষ ব্যক্তি হয়ে থাকে তাহলে 3,75,000 পরে আরো 50,000 টাকা সুবিধা নিতে পারবেন। এটা হলো যে একটা বেসিক কনসেপ্ট। এরপরের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি বা আমার এই ক্লাসে যেটি ছিল সেটি হলো কি, করমুক্ত সীমা অতিক্রম করার পরে মিনিমাম কর হবে 5,000 টাকা। সে 5,000 টাকার নিচে যতই হোক তাকে কত 5,000 টাকা দিতে হবে। আর নতুন করদাতাদের ক্ষেত্রে করমুক্ত সীমা অতিক্রম করলে তাকে দিতে হবে মিনিমাম কত 1,000 টাকা। এই বিষয়গুলো আমি আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা আরও বিষয় কিছু আলোচনা করব। সেই বিষয়গুলো কি হবে সেটা হলো যে, আমাদের সারচার্জ সম্পদের পরিমাণ কত হলে আমাদের কত আরো বাড়তি ট্যাক্স দিতে হবে। তারপর হলো যে সারচার্জ দুই রকম রয়েছে, একটা হলো যে এই সম্পদের এই সারচার্জ, আরেকটি রয়েছে পরিবেশ সারচার্জ। পরিবেশ সারচার্জের উপর কি পরিমাণ ট্যাক্স দিতে হয়, আমরা সেই বিষয়টি এবছর কি পরিবর্তন আনা হয়েছে আমরা দ্বিতীয় ক্লাসে সেটি আলোচনা করব। আর তারপরে আমরা আলোচনা করব যে কর্পোরেট ট্যাক্সের হারগুলা কেমন, কি পরিবর্তন বা কত পার্সেন্ট হার, আমরা সেই বিষয়গুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। এছাড়াও আর কি কি পরিবর্তন হয়েছে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে এই পরিবর্তনগুলো নিয়ে আমি ক্লাসে আলোচনা করব। তো সম্মানিত সুধী, আজকে আমাদের ক্লাসের এই পর্যন্তই। আপনারা বিষয়টি ভালো করে দেখবেন। ট্যাক্সের এই বিষয়গুলো আপনাদের বেশি বেশি করে জানা দরকার প্রত্যেকের জন্য। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, করদাতা হিসাবে আপনার এই বিষয়গুলো জানা দরকার, এবং এই সুস্পষ্ট বিষয়গুলো আপনারা বিভিন্নভাবে বিভ্রান্ত না হয়ে এই বিষয়গুলো আপনারা ফলো করলে আপনারা নিজেরাই কি সচেতন হবেন। আর এখনো আমার ভিডিওতে যারা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার, কমেন্টস, লাইক করবেন। আর আমরা যাতে নিয়মিত ভিডিও করতে পারি আর আপনারা যাতে নিয়মিত দেখতে পারেন সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।